রাত প্রায় ৭টায় গাড়ি করে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইয়ানা। মনটা তার আজ ভীষণ বিষণ্ণ। অরুণা বেগম অসুস্থতা আর শায়লা বেগমের এমন করা কথা শুনে তার মন খারাপ লাগছে। যদিও ইনায়ার মন থাকা কষ্ট শেয়ার করার জন্য এখন কেউ নেই। বড্ড একা লাগে নিজেকে। সমস্ত দায়িত্ব মিথ্যা নাটক আর ভালো থাকার অভিনয় করে সে এখন টায়ার্ড। গাড়িতে যখন ইনায়া উদাসীন হয়ে বসেছিল তখন হঠাৎ তার ফোনে কল আসে। হাসপাতালে থাকা ডক্টর তাকে কল করেছেন, যা দেখে ইনায়া ভয় পেয়ে যায়। ডক্টর জরুরি প্রয়োজন ছাড়া তাকে কল দেয় না। তবে কি অরণ্য? ইনায়া আর ভাবতে পারে না। সে তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে ভয়ার্ত কণ্ঠে বলে, ডক্টর আপনি হঠাৎ কল করলেন? অরণ্যের কি কিছু হয়েছে ডক্টর? ইনায়া ম্যাম ও অরণ্য স্যার। অরণ্য কি হয়েছে ডক্টর? আপনি অপেক্ষা করুন, আমি হাসপাতালে আসছি এক্ষুনি। ম্যাম, অরণ্য স্যারের জ্ঞান ফিরেছে। উনি কোমা থেকে বের হয়ে এসেছে। হোয়াট? ডক্টর বলা কথাটা ইনার বিশ্বাস হয় না। প্রায় ২ বছর পর অরণ্য কোমা থেকে বের হয়ে এসেছে। এরপর ডক্টর বলছে ইনায়া তার শুনতে পায় না। তার কানে শুধু অরণ্যর নাম ভেসে আসছে। তার অরণ্য ফিরে এসেছে। এই কথাটা ভেবে ইনায়া মনে থাকা সমস্ত কষ্ট, দুঃখ, বিষণ্ণতা দূর হয়ে যায়। তার উদাসীন মনে আবার সুখের আগমন হয়। অশ্রু ঝরা দু আঁখিতে এখন শুধু অরণ্যকে দেখার অপেক্ষা করছে। ডক্টর অল্প সময় কথা বলে ফোন রেখে দেয়। ইনায়া বুঝি ডক্টরের সব কথা শুনতে পায় না। ইনায়া ফোন কানে ধরা অবস্থায় গাড়ির ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, ড্রাইভার, গাড়ির গতি বাড়াও, তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে হবে। কাম অন ফাস্ট। ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দেয়। ইনায়া তাকে সর্বোচ্চ দ্রুত গতিতে গাড়ি চালানোর কথা বলে। গাড়ি এখন অনেক দ্রুত চলছে। হাসপাতাল থেকে প্রায় ৩০ মিনিট দূরে তারা রয়েছে। তবু ইনায়ার শান্তি লাগছে না। তার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। ভালোবাসা মানুষকে একবার জড়িয়ে ধরার জন্য, তাকে এক নজর চোখে দেখার জন্য যে মন কতটা ছটফট করে তা ইনায়া বুঝতে পারছে। ইনায়া ফোন বের করে ইভানকে কল দেয়। ইভান এখনও কম্পিউটারে বসে কাজ করছে। ফোন অনবরত বেজে যাচ্ছে। ইভান বিরক্ত হয়ে পাশে থাকা ফোন হাতে নেয়। ফোনের স্ক্রিনে ইনায়ার নাম্বার দেখে অল্প সময়ের জন্য অবাক হয়ে যায়। কারণ প্রায় ১৫ মিনিট আগে ইনায়া সাথে তার কথা হয়েছে। এখন আবার ইনায়া ফোন করেছে। ইভান ফোন রিসিভ করে বলে, হ্যালো ইনায়া, কী হয়েছে? ইভান, ভাই অরণ্য কোমা থেকে ফিরে এসেছে। ও হুঁশ ফিরেছে। আমি হাসপাতালে যাচ্ছি, আপনিও আসেন। ইনায়া এত তাড়াতাড়ি করে কথাটা বলেছে যে ইভান বুঝতে অল্প সময় লাগে। এরপর যখন সে বুঝে সে অরণ্যর জ্ঞান ফিরে এসেছে তখন সে খুশি হয়ে যায়। ইভান তার কাজ রেখে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসে। এরপর গাড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। পরে ইভান তাড়াহুড়ো করে বের হয়, যার জন্য বাড়ির অন্য সদস্যকে জানাতে পারে না। প্রায় ৩০ মিনিট পর ইনায়া গাড়ি হাসপাতালে এসে পৌঁছায়। ইনায়া গাড়ি থেকে নেমে প্রায় দৌড়ে হাসপাতালের ভিতরে চলে যায়। হাসপাতালে কেবিনের সামনে এসে উপস্থিত হয় ইনায়া। আজ প্রায় ২ বছর পর তার স্বামীকে সে সুস্থ অবস্থায় দেখবে। অন্যদিকে অরণ্য কোমা থেকে জ্ঞান ফিরে আসার পর শুধু ইনায়ার নাম বলে যাচ্ছে। ডক্টর, যার অন্য অতিষ্ঠ হয়ে ইনায়াকে ফোন করেছে, যাকে অরণ্য পাগলামি করার কথা বলছে। ক্যাবিনের দরজা জোরে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যায় ইনায়া। এরপর ছুটে যায় অরণ্যের কাছে। অরণ্য ইনায়াকে ২ বছর পর দেখছে। সে অ্যাক্সিডেন্টের সময় শুধু ইনায়ার চেহারা দেখছে সে। অরণ্য ইনায়ার দিকে হাত বাড়িয়ে দেয়। সেটা অনুসরণ করে ইনায়া শক্ত করে অরণ্যকে জড়িয়ে ধরে। তার বুকে হুমড়ি খেয়ে পড়ে। ইনায়ার মাথাটা অরণ্য তার বুকে শক্ত করে চেপে ধরে। অজরে কান্না করে যাচ্ছে ইনায়া। তবে সেটা দুঃখের না, বরং সুখের কান্না। ইনায়া কান্না করতে থাকে আর বলে, অরণ্য, আমি আপনাকে অনেক মিস করেছি। এতদিন আপনাকে ছাড়া আমি ভালো ছিলাম না। যা হয়ে যাক না কেন, কখনো ছেড়ে যাবেন না আমার। কথা দিন আমাকে। ইনায়ের কণ্ঠে এমন আবেগময় কথা শুনে অরণ্য মন হৃদয়ে প্রশান্তিতে ভরে যায়। সে তার জীবনের যোগ্য একজন সঙ্গিনী পেয়েছে। যদি সে তার থেকে দীর্ঘ সময় দূরে থাকে তবু তাকে ভুলে যাবে না। শুধু ২ বছর না, সারা জীবন তার অপেক্ষা করবে, শুধু তাকে ভালোবেসে যাবে। অরণ্যের বুকে কান্না করে মেয়েটা তার বউ, যাকে সে নিজে থেকেও বেশি ভালোবাসে।
অরণ্যের বুক থেকে মুখ তুলে ইনায়া তারপর মুখের দিকে তাকিয়ে দেখে কত রাত হাসপাতালে এই নিথর দেহর দিকে ইনায়া নির্বিকার তাকিয়ে থেকেছে। তার কণ্ঠে নিজের নাম শোনার জন্য আত্মনাদ করেছে, অপেক্ষা করেছে। হয়তো অভাগী ইনায়ার কথা উপরওয়ালা শুনেছে এইবার, যার জন্য তার জীবনে থাকা সামান্য পরিমাণ সুখ কেড়ে নেয় নাই। অরণ্য ইনায়ার চেহারা ভালো করে লক্ষ্য করে। 2 বছর আগে ইনায়া আর এখনকার ইনায়ার মধ্যে কত পার্থক্য। তার চোখে মুখে কালো দাগ, মুখটা ফ্যাকাশে, নরম শরীরটা রোগা হয়ে গেছে। অসুস্থ হয়ে বিছানায় এতদিন সে শুয়েছিল না। ইনায়া তার অরণ্য বুঝতে পারে না, তবে ইনায়ার প্রতি তার বড্ড মায়া হয়। মেয়েটাকে সে অতিরিক্ত কষ্ট দিয়ে ফেলেছে। ইনায়া মুখের ওপর পড়া চুল অরণ্য সুন্দর করে কানের পিছনে গুজে দেয়। আজ তার বড্ড লোভ হচ্ছে ইনায়ার এমন বিষণ্ণ মুখটা একবার তার ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে। অরণ্য ইনায়া গাল দুটো হাত দিয়ে আলতো করে ধরে। এরপর তার ঠোঁট দিয়ে ইনায়া চোখে, গালে, নাকে, সমস্ত মুখমণ্ডল জুড়ে ভালোবাসার পরশ দেয়। স্বামীর আদরে স্পর্শে ইনায়া চোখে বন্ধ করে নেয়। অল্প সময়ের পর একে অপরকে আবার জড়িয়ে ধরে। ইনায়া আর অরণ্য রোমান্টিক খুনসুটির মধ্যে ইভান কেবিনে আসে। যেহেতু কেবিনের দরজা খোলা, তাই ইভান নক না করেই ভিতরে ঢুকে পড়ে। অরণ্য আর ইনায়াকে জড়িয়ে ধরা দেখে ইভান একবার পিছিয়ে যায়, তারপর নিজের উপস্থিত বোঝাতে দরজা নক করে। দরজা নক করার শব্দ শুনে ইনায়া অরণ্য বুক থেকে উঠে পড়ে। অরণ্য কোনো নার্স এসে ভিতরে বিরক্ত হয়। এতদিন পর তার বউকে কাছে পেয়েছে, কিন্তু তাতেও শান্তি নেই। অরণ্য বিরক্ত নিয়েই চোখ খুলে সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায়। তার বিশ্বাস হচ্ছে না ইভান চৌধুরী তার সামনে দাঁড়িয়ে রয়েছে। ইনায়া ইভানকে দেখে অরণ্য থেকে দূরে সরে যায়। যতই হোক ইভান তার ভাসুর হয়, তার সামনে এমন করে জড়িয়ে ধরা ঠিক নয়। ইভান হাসি মুখ নিয়ে এগিয়ে আসে অরণ্যের কাছে। এরপর বলে, কেমন আছো অরণ্য? তোমার শরীর ঠিক আছে এখন? ডক্টর কি বলেছে? অরণ্য কি উত্তর দেবে? সে শুধু অবাক হয়ে ইভানের দিকে তাকিয়ে রয়েছে। মানে ইভান চৌধুরী তার চিরশত্রু, তার সতীন, তাকে দেখার জন্য হাসপাতালে এসেছে। বিষয়টা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অরণ্যর। সে কিছুটা সময় ইভানের দিকে তাকিয়ে থাকে। এতটা সময় হয়তো ইনায়াকেও দেখে নাই যতটা সে ইভানকে দেখে যাচ্ছে। এরপর অর্ণব শান্ত হয়ে বলে, আই অ্যাম অল রাইট। কিন্তু ইভান চৌধুরী হঠাৎ আমাকে দেখতে কেন এসেছে আর আমার সুস্থতার বিষয় জানতে চাইছে, কথাটা বিশ্বাস হচ্ছে না। অরণ্য কথা শুনে ইভান কিছু বলতে যাবে, এর আগে ইনায়া ধমকের সুরে অরণ্যকে বলে, অরণ্য, ইভান ভাই আপনার বড় ভাই হয়। আপনি এতদিন অসুস্থ ছিলেন, এখন সুস্থ হয়েছেন, যার জন্য উনি আপনার সাথে দেখা করতে এসেছে। এখানে বিশ্বাস করার কি আছে? ইনায়া ধমক সুরে ইভান বলে, আরে ইনায়া, অরণ্যকে কেন এমন করে বলছো? ওর কোনো দোষ নেই। আসলে আমার আব্বু অরণ্য বা তার পরিবারের সাথে যা করেছে তা অন্যায়। আর 2 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে যে অরণ্য অজানা। ইভান ইনায়ের কথা শুনে অরণ্য বিশ্বাস হচ্ছে না। তারা একে অপরের সাথে এত সুন্দর করে কথা বলছে। প্রায় 5 মিনিট ইভান, অরণ্য আর ইনায়ের সাথে কথা বলে। এরপরে ক্যাবিন থেকে বের হয়ে যায়। অরণ্য মনে মনে বলে, এটা ভাই না সতীন। এতদিন পর বউকে একটু আদর করলাম, সেটা 12টা বাজিয়ে দিল। তবে সব প্রতিশোধ এখন আমি নেব। শুধু কয়েকটা দিন অপেক্ষা করো। তোমাকে যদি আমি 10 বাচ্চার মামা না বানাই, তবে আমার নাম অরণ্যরাজ চৌধুরী না। আমার 10টা বাচ্চা তোমাকে দিনে 24 ঘন্টা তোমাকে মামা মামা বলে ডাকবে, তখন কি প্রতিশোধ পূরণ হবে। আজ মঙ্গলবার, অরণ্য বাড়ি ফিরবে। সকাল থেকে রেহানা বেগম রান্না করা শুরু করে দেন। শুধু অরণ্য না, চৌধুরী বাড়ির প্রত্যেক সদস্য আজ তাদের বাড়িতে বেড়াতে আসবে। কাল রাতে অরণ্য সুস্থতার খবর সকলকে জানানো হয়েছে। হাসপাতালে রেহানা বেগম আর সায়মা দেখা করতে যেতে চেয়েছিল, কিন্তু ডক্টর বলেছে যে অরণ্য এখনও সম্পূর্ণ সুস্থ, সে কাল সকালে বাড়ি ফিরতে পারবে। যার কারণে রেহানা বেগম আর সাইমা হাসপাতালে যায় না। সাইমা বাড়ির সব
জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে। প্রায় 12টার দিকে অরণ্যের গাড়ি তার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। হাসপাতালে প্রায় 2 বছর অরণ্য অ্যাডমিট থেকেছে। সেখানে কিছু কাগজপত্র আর অন্য সব কাজ শেষ করে আসতে সময় লাগে। গাড়িতে এখন ইনায়া আর অরণ্য অবস্থান করছে। ইনায়া এতক্ষণ অরণ্যের হাত শক্ত করে ধরে বসে থাকে, যেন হাত ছেড়ে দিলে অরণ্য পালিয়ে যাবে। অবশ্য এতে অরণ্য খুশি হয়। কোমায় থেকে ফিরে এসে তার বউ এহেন যত্ন করছে, আদর করছে, ভালোবাসা দিচ্ছে, যে অরণ্যের কাছে স্বপ্নের মতো। যদি অরণ্য আগে জানতো যে ইনায়া তাকে এত ভালোবাসবে, তবে অনেক আগে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অ্যাডমিট হতো। গাড়ি বাড়ির সামনে এসে পৌঁছায়। ইনায়া গাড়ি থেকে নেমে যায়। এরপর অরণ্যর কাছে গিয়ে ওকে গাড়ি থেকে নেমে আসতে সাহায্য করে। দুজনই একসাথে বাড়ির ভিতরে চলে যায়। আজ কতদিন পর সে আবার তার বাড়িতে ফিরে এসেছে। রেহানা বেগম আর সাইমা এগিয়ে আসে অরণ্যের কাছে। রেহানা বেগম অরণ্যের মাথায় হাত রেখে বলে, তোমাকে অনেক মিস করছি। আমরা অরণ্য নামাজ পড়ে কত কান্না করেছি তোমার সুস্থতার জন্য। যাও এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য নিজের হাতে খাবার রান্না করেছি আমি। মাথায় রেহানা বেগমের হাতে আলতো ছোঁয়া পেয়ে অরণ্য চোখ বন্ধ করে নেয়। আজ প্রায় 10 বছর পর তার মা তার মাথায় হাত রেখেছে। মায়ের এমন রূপ এতদিন পর সে দেখেছে। মায়ের কাছে যাওয়ার জন্য, তার কণ্ঠে নিজের নাম শোনার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য অরণ্য কত ছটফট করেছে। মায়ের ভালোবাসা পাওয়া অরণ্যর কাছে একটা স্বপ্ন ছিল, যা আজ পূর্ণতা পেয়েছে। অরণ্য এগিয়ে গিয়ে রেহানা বেগমকে জড়িয়ে ধরে। এরপর বলে, সত্যি আম্মু, তুমি আমাকে মাফ করে দিয়েছ? আমার সুস্থতার জন্য কান্না করেছ? আমি বাড়ি ফিরব বলে তুমি নিজের হাতে রান্না করেছ? বিশ্বাস হচ্ছে না আমার। রেহানা বেগম আজ এত বছর পর আবার তার সন্তানকে বুকে জড়িয়ে নেন। তাদের কথা বলার মধ্যেই সাইমাও ছুটে আসে। সে তার মা ভাইকে জড়িয়ে ধরে। আজ প্রথমবার 2 সন্তানকে এত কাছ থেকে একসাথে আলগে রেখেছে। তাদের পরিবার সম্পন্ন হয়েছে। বাড়ির সদর দরজায় ইনায়া দাঁড়িয়ে রয়েছে। তার মনের জন্য সুখে অনুভব হয়। আবার সে তার শ্বশুরবাড়ি প্রত্যেক সদস্য একসাথে দেখেছে। বিয়ের পর আজ প্রথমবার পরিবারের সাথে সম্পূর্ণ সুন্দর মুহূর্ত কাটিয়ে অরণ্য আর ইনায়া রুমে চলে যায়। অরণ্যর শরীর এখন সুস্থ, কিন্তু ডক্টর বলেছে তাকে রেস্ট নিতে, নিয়মিত ওষুধ কন্টিনিউ করতে। রেহানা বেগম আবার রান্নাঘরে যায়। আজ তার সংসার পূর্ণ হয়েছে। তার চোখের পানি বিন্দু জমা হয় এই কান্নার কষ্ট না সুখের। 2 জন সন্তান আছে রেহানা বেগমের খুশি। নিজেদের সংসার নিয়ে এর থেকে বেশি একজন মায়ের আর কি চাওয়ার রয়েছে। রুমে প্রবেশ করে অরণ্য। 2 বছর আগে রেখে যাও রুম আর আজকে থাকে। রুমের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য নেই। প্রতিটা জিনিস একই রকম করে সাজিয়ে রাখা হয়েছে। অরণ্যের সাথে রুমে প্রবেশ করে ইনায়া। অরণ্যকে তীক্ষ্ণ চোখে রুম পর্যবেক্ষণ করতে দেখে বলে, কে মিস্টার অরণ্য রাজ চৌধুরী? ঘরের সব জিনিসপত্র সুন্দর সাজানো আছে তো? 2টা বছর অনেক যত্ন করে রুমটা আলগে রেখেছি। ইনার কথা শুনে অরণ্য হালকা টান দিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসে। এরপর দুষ্ট হাসি দিয়ে বলে, ম্যাডাম, শুধু কি ঘরের যত্ন করলে হবে? বরের বুঝি যত্ন করতে হবে না? চলুন না ইনায়া, একটু রোমাঞ্চ করি। অরণ্যর কথা শুনে ইনায়া তাকে মৃদু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলে, হাসপাতাল থেকে এসেছেন, আগে গোসল করে ফ্রেশ হন। রান্নাঘরে যেতে হবে, আমার অনেক কাজ রয়েছে। ইনার কথা শুনে অরণ্য অভিমান করে দূরে সরে যায়। অতীতে থাকুক বা বর্তমানে, সবসময় তার বউ দূরে থাকতে চায় তার থেকে। এতদিন পর জামাইয়ের কোমা থেকে ফিরেছে। কোথায় জামাইকে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়বে, ভালোবাসার রোমান্স করবে, সেটা না, শুধু সারাক্ষণ পালাই পালাই করে। বাজার থেকে একটা রশি কিনে নিয়ে আসতে হবে। বউকে শক্ত করে রশি দিয়ে বেঁধে তারপর বাসর করবে। রোমাঞ্চের সময় নো তিরিং বিরিং। বিছানায় বসে থাকে অরণ্য। তার ভাবনার মাঝে ইনায়া চলে যায় ওয়াশরুমে। অরণ্য অভিমান হয়েছে সেটা ইনায়া জানে, কিন্তু এখন যদি অরণ্যর সাথে রাগ ভাঙাতে যায়, তাহলে সে আর রান্নাঘরে যেতে পারবে না। রেহানা বেগম একা রান্না করছে, আর আজ চৌধুরী পরিবারের সকল সদস্য আসবে। কত কাজ রয়েছে। রেহানা বেগম একা সব সামলে নিতে পারবে। যদি ইনায়া রান্নাঘরে না যায় তবুও কিছু বলবে না। ইনায়া শাশুড়ি ভাগ্য সবসময় ভালো।
অরুণা বেগম যখন তার শাশুড়ি ছিল তখন সবসময় তাকে মেয়ের মতো করে আলগে রেখেছে। রেহানা বেগমও তার বিপরীত নয়। উনিও ইনায়া আর সাইমাকে সমান চোখে দেখেন, নিজের মেয়ের মতো করে ভালোবাসেন। তবু ইনায়া এই বাড়ির বউ, তার একটা দায়িত্ব রয়েছে যা সে সবসময় পালন করে। অরণ্য যখন অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট ছিল তখন ইনায়া অফিস সামলাতে হয়েছে, যার কারণে সে বাড়ির কাজে সময় বেশি দিতে পারত না। তবে রাতে অফিস থেকে ফিরে ডিনার সে তৈরি করত। বন্ধের দিনে বাড়ির যাবতীয় কাজ আর রান্না ইনায়া করে। রেহানা বেগম তাকে নিষেধ করেছে, তবু ইনায়া করে। বিছানায় বসে রয়েছে অরণ্য, এমন সময় তার রুমে আয়ান প্রবেশ করে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় আয়ান ঘুমিয়েছিল, যার কারণে তার সাথে দেখা হয় না। এত ঘটনার মধ্যে সাইমার যে গর্ভবতী ছিল সেটা অরণ্য ভুলে গেছে। আয়ান ছোট ছোট পা ফেলে রুমে আসে। বিছানা অন্য একজন পুরুষকে শুয়ে থাকতে দেখে অবাক হয়। তার জন্মের পর অরণ্যকে সে কখনো দেখে নাই, যার কারণে সে তাকে চিনতে পারে না। আয়ান বলে, মাম্মা মাম্মা কোথায় তুমি? হঠাৎ কোনো বাচ্চার মুখে মাম্মা ডাক শুনে অরণ্য ভুরু কুচকে সেদিকে তাকিয়ে দেখে দরজার কাছে এক বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে। আয়ান রুমের চারপাশে ইনায়াকে খোঁজার চেষ্টা করছে। অরণ্য বাচ্চাকে হাতের ইশারা ডাক দেয়। আয়ান অরণ্যের কাছে যান। অরণ্য বলে, এই বাবু তুমি কে? কাকে মাম্মা বলে ডাকছ? অরণ্যর মনে করে কোনো কাজের লোকের ছেলে হবে হয়তো। আয়ান বলে, আমি বাবু না, আমি আয়ান। মাম্মা কোথায়? তুমি আমার মাম্মার রুমে কি করছো? ওকে আয়ান, এটা তোমার মাম্মার রুম নয়। তোমার মাম্মা হয়তো অন্য রুমে রয়েছে, সেখানে যাও। আয়ান জেদ দেখিয়ে বলে, না এটা আমার মাম্মার রুম। তুমি পচা আঙ্কেল, আমার মাম্মার রুম থেকে যাও। মাম্মা কোথায় তুমি? আয়ান আশেপাশে ইনায়াকে না দেখে কান্না করে দেয়। অরণ্য বাচ্চার কান্না করা দেখে বলতে থাকে, আরে বাবু তোমার মাম্মাকে? আচ্ছা তোমার মাম্মামের নাম কি? ইনায়া। আয়ানের মুখে ইনায়ের নাম শুনে অরণ্য অবাক। বাচ্চা ছেলেটা ইনায়াকে মাম্মাম বলে ডাকছে কেন? 2 বছর আগে ইনায়ার বাচ্চা পেটে ছিল না, আর থাকবে কি করে? তাদের তো বাসর হয় নাই। যা বউ তার কাছে আসলে দূরে সরে যায়। কোথায় ইনায়া? অন্য জায়গায় বিয়ে হয়ে যায়নি তো? না না, বিয়ে হয়ে গেলে নিশ্চয় অরণ্যর জন্য হাসপাতালে ছুটে যেত না। আয়ান এমন চুপচাপ থাকতে দেখে অরণ্য বলে, কি হয়েছে মামা, তুমি এমন চুপ করে আছো কেন? বলো না মামাম কোথায়? আয়নের কথা শুনে এখন নিজের ওপর কষ্ট লাগছে অরণ্য। তার স্বপ্ন ছিল তার 10টা বাচ্চা হবে, আর সব বাচ্চা ইভানকে মামা বলে ডাকবে, কিন্তু এখন তার বউয়ের বাচ্চা তাকে মামা বলে ডাকছে। এজন্য মানুষ বলে অন্যজনকে বিপদে ফেলার চেষ্টা করলে উল্টো নিজেকে বিপদে পড়তে হয়। অরণ্য বলে, এই বাচ্চা তুমি আমার বউকে মাম্মাম বলে ডাকবে না। ইনায়া শুধু আমার বাচ্চার মাম্মাম হবে। আয়ান অরণ্যের ধমক শুনে কান্না করে দেয়। ওয়াশরুম থেকে আয়ানের কান্নার আওয়াজ শুনে ইনায়া বের হয়ে আসে। ওয়াশরুমের দরজা খুলে ইনায়াকে বের হয়ে আসতে দেখে আয়ান তার কাছে যায়, ছুটে যায়। ইনায়া আয়ানকে কোলে তুলে নেয় আর বলে, কি হয়েছে আয়ান বাবা, কান্না করছো কেন? কে বকা দিয়েছে তোমাকে? কার এত সাহস আমার আয়ান বাবুকে বকা দেয়? ইনায়ার কথা শুনে অরণ্য মনে হয় হার্ট অ্যাটাক করবে। বউ তার বেইমান নারী। আয়ান কান্না করে 2 চোখে অভিমানী স্বরে অরণ্যর দিকে আঙুল দেখিয়ে বলে, মাম্মাম ওই পচা মামা আমাকে বকা দিয়েছে, বলে তুমি নাকি আমার মাম্মাম নাও, আর আমাকে অনেক জোরে ধমক দিয়েছে। আয়ানকে অরণ্য বকা দিয়েছে কথাটা ভেবে ইনায়া অরণ্যর দিকে তাকিয়ে বলে, অরণ্য আপনি আয়ানকে বকা দিয়েছেন কেন? জন্মের পর প্রথমবার ভাগনাকে দেখলেন আর ওকে বকা দিলেন, মামা হয়ে এমন ধমক কেন দিয়েছেন? ইনায়া করা কণ্ঠ সম্পূর্ণ শুনে নাই অরণ্য শুধু মামা শব্দটা শুনেছে। মামা মানে? অরণ্য বলে, মামা? কি মামা মানে? সাইমার ছেলে কি আপনাকে মামা বলে ডাকবে না? সাইমার কথা শুনে অরণ্য মনে পড়ে যায় কোমা যাওয়ার আগে সাইমা গর্ভবতী ছিল, আর সে কোমায় থেকেছে 2 বছর। এখন অরণ্য সবটা বুঝতে পারে। আয়ান হয়তো ইনায়াকে আদর করে মাম্মাম বলে ডাকে। ইনায়া আয়ানকে কোলে নিয়ে আসে অরণ্যের কাছে। এরপর ওর কোলে দিয়ে বলেন, আয়ান উনি তোমার মামা হয়, আর এখন মামা আর আয়ানকে বকা দিবে না, খুব আদর করবে। অরণ্য আয়ানকে কোলে নেয়।
ওর চেহারা ভালো করে দেখে সত্যি ও সাইমার ছেলে। ছোটবেলায় সাইমার মুখ অনেকটা আয়ানের মতো ছিল। অরণ্য বলে, সরি আয়ান বাবু, মামা তোমাকে বকা দিয়েছে, কিন্তু মামা এখন আর তোমাকে বকা দিবে না, অনেক আদর করবে, চকলেট দিবে, ঘুরতে নিয়ে যাবে। সত্যি মামা? সত্যি। আয়ান আর অরণ্য একসাথে সময় কাটায়। অন্যদিকে অরণ্য গাড়ি অ্যাক্সিডেন্টে যে লোক করিয়েছে আজ সে জেলখানা থেকে ছাড়া পেয়েছে। তার নাম জামিল। জামিল থানা থেকে বের হয়ে ফোন করে অপরিচিত নাম্বারে বলে, আমি থানা থেকে বের হয়ে গেছি আজ 2 বছর পর। অপরিচিত লোকটা বলে, তবে তুমি অরণ্যের অ্যাক্সিডেন্ট করিয়ে কোনো উপকার করো নাই। আমার অরণ্য কোমায় যাওয়ার পর ইনায়া আমার সমস্ত পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। এসএস কোম্পানির সকল টাকা আমার অ্যাকাউন্টে আসার আগে ইনায়ার সকল শেয়ার হোল্ডারদের সাথে কথা বলে তা বন্ধ করে দিয়েছে। একবার ট্রাক দিয়ে গাড়িটা চাপা দেওয়ার আগে আমাকে জানাবে তো। জামিল অবাক হয়ে বলে, ম্যাম কি বলছেন আপনি? অরণ্য রাজ চৌধুরীর অ্যাক্সিডেন্ট আমার গাড়ি দিয়ে হয়নি। আমি ট্রাক নিয়ে পৌঁছানোর আগে অন্য এক ট্রাক এসে অরণ্য গাড়িটাকে ধাক্কা দেয়, কিন্তু পুলিশ ভুল করে আমাকে গ্রেপ্তার করে। অপরিচিত লোকটা ড্রাইভারের কথা শুনে অবাক হয়ে বলে, বাট তুমি অ্যাক্সিডেন্ট করাও নাই অরণ্য? না ম্যাম, অপরিচিত লোকটা রাগের স্বরে বলে। অরণ্যের ফোনে একটা কল আসে। অরণ্য সেটা রিসিভ করে শয়তানের হাসি দিয়ে বলে, প্রায় 2 বছর পর তোমার সাথে কথা হলো রামিম। বস আপনার কাছে শয়তানও হার মানবে। নিজের অ্যাক্সিডেন্ট নিজে করিয়ে ইচ্ছে করে কোমায় গিয়ে কি মজা পেলেন আপনি?